হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? উই আর ব্যাক। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা ঠিক 10টায় চলে এসেছি আমাদের লাইভ ক্লাস নিয়ে। অ্যান্ড আমরা গ্রামারের কিন্তু নিয়মিত ক্লাস করছি, রেগুলার। আপনারা জানেন সপ্তাহে 6 দিন আমাদের ক্লাস হচ্ছে। আপনারা এক্স্যাক্টলি 3 দিন স্পোকেন এবং 3 দিন গ্রামার। আজকে আমাদের গ্রামার একটা ক্লাস, এবং আজকে আমরা যে জিনিসটা শিখবো উইচ ইজ অ্যাডজেক্টিভ ইন ডিটেলস, অর্থাৎ অ্যাডজেক্টিভের যত জানা অজানা তথ্য রয়েছে সবকিছু আমরা আজকের ক্লাসটাতে কভার করার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেটাও কিন্তু আমরা কমেন্ট বক্স থেকে নিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই প্রথমেই আমাদের কাজ হচ্ছে লাইভটা একটু শেয়ার করে দেওয়া। যারা দেখছেন সবার নৈতিক দায়িত্বের মধ্যে এটা পড়ে, লাইভটা শেয়ার করে দেবেন। হ্যাঁ, মৌলিক অধিকার বলবো না, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। লাইভটা একটু শেয়ার করে দেবেন, আর অবশ্যই অবশ্যই কয়েকজন বন্ধুকে একটু মেনশন করে দেন, কারণ লাইভটা আসলে অনেকের প্রয়োজন। ঠিক আছে? এবং আমি একটু বলে রাখি যে আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, বলেছিলাম যে আমাদের এই গ্রামার ক্লাস যেগুলো হবে এই ক্লাসগুলোতে আমি আমার লেখা গ্রামালজি যে বইটা রয়েছে এই গ্রামালজি বইটা শেষ করে দিব। এই গ্রামালজি বইয়ের যত টপিক আছে, যত টপিক আমি লিখেছি সবগুলো আপনাদের এই ক্লাসের মাধ্যমে শেষ করে দেবো ইনশাল্লাহ। সো অবশ্যই, আর বইটা যদি সংগ্রহ করতে চান তাহলে রকমারি.com গিয়ে নাম লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। ঠিক আছে? সো আমরা প্রথমে কিছু কমেন্ট নিয়ে নিব, কিছু কমেন্টের পর আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে আজকের ক্লাসে যুক্ত আছেন। অ্যাট দ্য সেম টাইম একটু বন্ধুদেরকে মেনশন করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, লাইট একটু কম লাগছে বটে। আমরা লাইট নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ। খুব শীঘ্রই লাইটটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিব, আমরা সবাই একটু শেয়ার করে দিই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, হাউ ইজ ইট গোয়িং? ইয়া, ইটস রিয়েলি রিয়েলি কুল। আচ্ছা, সবাই শেয়ার করে দিই। ঠিক আছে, আমরা একটু পরে আমাদের ক্লাসটা শুরু করব। আর আমার কাছে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে উইচ ইজ দ্যাট আজকের ক্লাসে সবচেয়ে বেশি যে শেয়ার করবে সে পাবে এই অ্যাডজেক্টিভের যে টপিকটা আছে এই পুরো টপিকটার পিডিএফ কপি। কিসে থেকে? আমার যে বইটা আছে না, আমার বইটার, এই বইটার সফট কপি থেকে আমি পিডিএফটা আপনাকে পাঠিয়ে দিব। এবং এইটার আজকের ক্লাসে যে ফার্স্ট হবে, অর্থাৎ সবচেয়ে বেশি শেয়ার করবে, আজকের ক্লাসে যে সবচেয়ে বেশি শেয়ার করবে এই পার্সনের নাম আমি আগামী ক্লাসে অ্যানাউন্স করে দিব, এবং তাকে এই বইয়ের যে টপিকটা রয়েছে অ্যাডজেক্টিভ এইটার পিডিএফ কপিটা তার ইনবক্সে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে? সো ঝটপট শেয়ার করে ফেলুন, যে যত বেশি পারেন শেয়ার করেন। আর সবচেয়ে বেশি শেয়ারকারী পাবে আজকের ক্লাসের অ্যাডজেক্টিভের একদম প্রিমিয়াম কোয়ালিটির যে পিডিএফটা আমাদের বই থেকে নেওয়া সেই পিডিএফটা ইনশাআল্লাহ। ঠিক আছে? সবাই শেয়ার করতে থাকুন। শনির আকড়া থেকে আমাকে দেখছেন, আই নিড ইট, থ্যাংক ইউ সো মাচ। রাজশাহী থেকে আমাকে দেখছেন এই মুহূর্তে, বাংলাদেশ আর লন্ডন, সিলেট। ও আচ্ছা আচ্ছা, আমি কুমিল্লা থেকে, পাবনা থেকে আমাকে অনেকে দেখছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা ক্লাসটা শুরু করে দিই। অনেকেই যুক্ত হয়ে যাচ্ছেন, একটু সময় লাগবে নোটিফিকেশন পৌঁছাতে। অনেকেই আজকে এসএসসি ক্লাস পরীক্ষা শুরু হয়েছে, এবং সবাইকে অভিনন্দন যারা পরীক্ষা দিয়েছো। এবং আমি জানি যে এসএসসি শিক্ষার্থীরা আজকের ক্লাসে অ্যাটেন্ড থাকতে পারবে না। ওকে, সো আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলি। প্রথমেই একটু জানার চেষ্টা করি অ্যাডজেক্টিভের কনসেপ্টটা কি। অ্যাডজেক্টিভ কাকে বলে এটা আমরা সবাই জানি। অ্যাডজেক্টিভ কাকে বলে বিভিন্ন ক্লাসে বিভিন্ন ভাবে আমি এটা বোঝানোর চেষ্টা করেছি। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে পর্যবেক্ষণ করা। কাকে পর্যবেক্ষণ করে? এই পর্যবেক্ষণ করে নাউন অথবা প্রোনাউনকে। কাকে কাকে পর্যবেক্ষণ করে? নাউন অথবা প্রোনাউনকে পর্যবেক্ষণ করার দায়িত্ব কার? এই অ্যাডজেক্টিভের। এবার পর্যবেক্ষণ করা বলতে আমরা কি বোঝাই? এই নাউন কি দোষ করলো, এই প্রোনাউনটা কি অবস্থায় রয়েছে, এই প্রোনাউনের গুণ কোনটা, এই নাউনের পরিমাণটা কত, এই প্রোনাউনের সংখ্যাটা কতটুকু, অর্থাৎ একটা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে কে? অ্যাডজেক্টিভ। এইটা হচ্ছে আমাদের একদম কি বলবো, একটা ট্রেডিশনাল সংজ্ঞা যেটা আমরা প্রত্যেকটা বইয়ে পেয়ে থাকি। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই পলাশবাড়ি থেকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা শুরু করছি, এরপর চলে যাই পরবর্তী অংশে। আমরা অ্যাডজেক্টিভের কনসেপ্ট তো বুঝে ফেললাম, আমার মনে হয় না এখানে কোনো প্রবলেম রয়েছে। অ্যাডজেক্টিভের প্রকার ভেদে চলে যাই। অ্যাডজেক্টিভকে বেসিক্যালি আমরা বেশ কয়েক ভাগে ভাগ করতে পারি। আচ্ছা আচ্ছা, অনেকেই কমেন্ট করছে।
হ্যাঁ, ধন্যবাদ। আমরা অ্যাডজেক্টিভকে প্রথমত 4 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? দেখেন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রকারভেদ কয়টা? 4টা। একটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটি। 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এগুলো আমরা সবাই জানি, তাই না? এগুলোর ভিতরে বিস্তারিত জানার চেষ্টা করবো এবং কিভাবে আপনি চিনবেন দেখা মাত্র সেগুলো দেখার চেষ্টা করবো। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। 3 অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এবং নাম্বার 4 হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই 4 প্রকারভেদ রয়েছে। এই 4টাই আমরা আইডেন্টিফিকেশন শিখবো, ব্যাখ্যা দেখবো, ভিতরের জিনিসপত্র কি রয়েছে সবকিছু দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ক্লিয়ারলি বুঝতে পারছি আমরা? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা সবাই ওকে, থ্যাংক ইউ সো মাচ। গ্রামের বাড়ি সবাই আমরা একটু শেয়ার করে দিই, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি নিয়ে কথা বলি। এই কথাটার মধ্যেই মূলত ব্যাখ্যাটা লুকিয়ে আছে। আমরা এগুলো কিন্তু বাচ্চাদের পড়া, আপনারা যারা জানেন না একটু জাস্ট চোখ কান খোলা রাখেন, মুখস্থ করার দরকার নাই, ক্লাস থেকেই সবকিছু ইজিলি হয়ে যাবে। কোয়ালিটি কথার অর্থ হচ্ছে কি? দোষ অথবা গুণ। দোষ অথবা গুণ, তার মানে কোনো ব্যক্তি বা বস্তুর দোষ অথবা গুণ বোঝালে সেই শব্দটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেই অ্যাডজেক্টিভ দ্বারা, যেই পার্টস অফ স্পিচ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ কিংবা গুণ বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অথবা একটা ব্যক্তির কোয়ালিটি বোঝায় অথবা একটা বস্তুর কোয়ালিটি বোঝায়। যেমন আপনি বলতে পারেন যে বাংলাদেশের একসময় চিংড়ির বাজার খুবই ভালো ছিল। চিংড়ির আমরা জানি যে বিদেশে প্রচুর রপ্তানি হতো, কিন্তু কিছুদিন আগে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে খুলনা অঞ্চলে চিংড়ির মধ্যে তারা জেলি পুশ করছে। কি করছে? জেলি পুশ করছে। তো খবরে বলা হলো যে চিংড়ির কোয়ালিটিটা অনেক বাজে হয়ে গিয়েছে। এই যে বাজে শব্দটা, এটা কিন্তু চিংড়ির একটা কোয়ালিটি। তাহলে এই বাজে শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কার ক্ষেত্রে? কারণ এখানে চিংড়ির একটা গুণ বা দোষ বোঝাতে আমরা কি বাজে শব্দটা ব্যবহার করেছি। যদি বলতাম ভালো তাহলে গুণ, আর যদি বলতাম খারাপ কিংবা বাজে সেটা হচ্ছে দোষ। তাহলে খেয়াল করে দেখেন, আমরা কিছু উদাহরণ দেখি, খেয়াল করে, ঠিক আছে? দেখেন, the shrimps are rotten। এইটা একটা বাক্য। আমরা যদি বলি the imported shrimps are rotten। খেয়াল করে দেখেন এখানে the imported shrimps are rotten, কি পচা। rotten মানে কি? পচা, আমরা বলি না? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। সৌদি আরব থেকে দেখছি, অনেক ধন্যবাদ। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। খেয়াল করে দেখেন, দ্য শ্রিম্পস আর রোটেন। এখানে খেয়াল করেন তো, রোটেন শব্দটা মানে কি? রোটেন শব্দের অর্থ হচ্ছে পচা। এই পচা শব্দটা কার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? কি পচা? শ্রিম্পস পচা। শ্রিম্পস মানে কি? চিংড়ি মাছ। শ্রিম্প মানে হচ্ছে চিংড়ি। খেয়াল করে দেখেন, তাহলে এই যে শ্রিম্প, এটা কি? পচা। তাহলে শ্রিম্পের একটা দোষ না এটা? রোটেন। তাহলে রোটেনটা একটা অ্যাডজেক্টিভ। সেম ভাবে আমরা যদি বলি ইম্পোর্টেড, কি অবস্থা? কি শ্রিম্প? ইম্পোর্টেড শ্রিম্প। তার মানে ইম্পোর্টেড দ্বারা এই শ্রিম্পের একটা অবস্থাকে প্রকাশ করছে, এই কারণে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এখন ইম্পোর্টেড আর রোটেন এই দুইটার মধ্যে কোনটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি? এইটাকে কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা যাবে না, কারণ এটা দ্বারা কিন্তু কোনো দোষ বা গুণ বোঝাচ্ছে না। কিন্তু এই রোটেন মানে হচ্ছে পচা, এটা একটা দোষ, এই কারণেই এটাকে বলা যায় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? একটু আমাকে বলতে হবে যে সবাই বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ও আচ্ছা, আমি বানানটা ভুল লিখেছি, শ্রিম্পস বানান ভুল লিখেছি।
অনেক ধন্যবাদ। একজন বলেছেন শ্রিমস হবে HHSHRIMPS, শ্রিমস। অলরাইট, ঠিক আছে, ওকে। আমরা পরবর্তী অংশে চলে যাই। কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না আর কোনো কথা আছে। আপনি খুব সহজ কিছু উদাহরণ দিতে পারেন, যেমন হ্যান্ডসাম বয়, বয়ের একটা গুণ সে হ্যান্ডসাম। বিউটিফুল গার্ল, বিউটিফুলটা কি একটা গার্লের গুণ, সো বিউটিফুলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ঠিক আছে। অনেস্ট পারসন, এই যে অনেস্ট, এটা একটা কোয়ালিটি, এই কারণে আমরা এটাকে বলছি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবার চলে আসেন কোয়ান্টিটিতে। কোয়ান্টিটি কথার অর্থ কি? কোয়ান্টিটি কথার অর্থ হচ্ছে পরিমাণ। কোয়ান্টিটি কথার অর্থ কি? পরিমাণ। তাহলে আমরা যথাযথই এই শব্দটা দ্বারা বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কথার অর্থই হচ্ছে যেই অ্যাডজেক্টিভ গুলো দ্বারা পরিমাণ বোঝাবে, যেই শব্দগুলো দ্বারা পরিমাণ বোঝায় তাদেরকে আমরা বলি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরকম কিছু শব্দ আছে, কিরকম কি খেয়াল করে দেখেন। আমরা বলি না যে there are a lot of শব্দটা পরিমাণই বোঝায়, এক্স্যাক্টলি। there are a lot of কি বলা যায়, jutes mills in our country। খেয়াল করে দেখেন তো যে এই যে জুট মিল কথা বলা আছে, জুট মিলের কথা বলা আছে, এখানে আপনাকে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে। কোয়ান্টিটি মানে পরিমাণ, সংখ্যা কিন্তু না। কোয়ান্টিটি মানে পরিমাণ, সংখ্যা না। দেখেন there are a lot of jute mills in our country। এখন এই যে জুট মিলের কথা বলা আছে, এই জুট মিল দ্বারা কিন্তু একটা কাউন্টেবল নাউনকে বোঝায়, যেটা গণনা করা যায়। খেয়াল করেন কোয়ান্টিটি মানে পরিমাণ, তাহলে গণনা করার ক্ষেত্রে কিন্তু আমরা পরিমাণ ব্যবহার করি না, সংখ্যা ব্যবহার করি। তাহলে এই a lot of দ্বারা একটা সংখ্যা বোঝাচ্ছে এখানে, ক্লিয়ার? এই জন্য a lot of টা এখানে কোয়ান্টিটি হবে না। আমরা বলতে পারি যেমন he has much pain in his back। খেয়াল করে দেখেন he has much pain, এই যে মাছ শব্দটা আছে কার ক্ষেত্রে ব্যবহার করেছি আমরা? পেইনের ক্ষেত্রে। তাহলে এই যে ব্যথা কিন্তু আমরা গণনা করি না, একটা দুইটা তিনটা এভাবে করি না। ব্যথা একটা কি পরিমাণ বোঝায়। তাহলে এই যে ব্যথাকে পরিমাপ করতে আমরা মাছ ব্যবহার করেছি। কি মাছ মানে কি? অনেক। তাহলে he has much pain, অনেক ব্যথা। কোথায়? in his back, তার পিছনে, অর্থাৎ কোমরের অংশে। অনেক সময় দেখা যায় না মানুষের কোমরে কিংবা পিছের দিকে ব্যথা হয়, এটা কথা বলা হয়েছে। তাহলে এই যে মাছ শব্দটা এখানে একটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে এরকম আরো কিছু শব্দ আছে, ঠিক আছে? আরো কিছু শব্দ আছে যেরকম আমরা অনেক সময় বলি যে much, a little, তারপর হচ্ছে বলা যায় হচ্ছে few, ঠিক আছে? a few, ঠিক আছে? তারপর not much, এটাও কিন্তু হয় not much, অথবা less, not less। এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? আমাকে একটু জানাতে হবে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, MZM ঢাকা বলেছেন বইটা এখনো পাইনি। আপনি একটু কষ্ট করে আমাকে ইনবক্সে নক দিবেন, অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে এটাতে কল দিবেন, ঠিক আছে? একটু কষ্ট করে কি করবেন, স্যার বইটা পাইনি। যারা বই এখনো পাননি তারা একটু আমাকে ইনবক্সে নক দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি নাম্বারটা লিখে দিই 01798049025। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আপনারা এখানে কল দিয়েন না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন যে ভাইয়া বইটা আমরা অর্ডার করেছিলাম এখনো পাইনি। আমি সলিউশন বলে দিব কি করতে হবে।
হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের স্পোকেন ইংলিশের কোর্স কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে 15 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি চলবে। অনার্গল ইংলিশ, যেটা একদম শুরু থেকে স্পোকেন আমরা শেখার জন্য একটা সুযোগ করে দিচ্ছি, এই জায়গাতে আমরা ভর্তির সময়টাকে বাড়িয়েছি, বৃদ্ধি করেছি। অনেক স্টুডেন্ট আছে যারা একটু লেট করে বেতন পায়, কিংবা অনেকে আছেন যারা একটু অপেক্ষা করতে বলেছেন যে ভাইয়া আরো 2-4টা দিন একটু বাড়িয়ে দেন। তো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা 20 তারিখ পর্যন্ত এই ডেটটাকে এক্সটেন্ড করেছি, এবং আপনারা 20 তারিখ পর্যন্ত এই কোর্সে জয়েন করতে পারবেন। একদম শুরু থেকে যদি স্পোকেন শিখতে চান, অনার্গল ইংলিশ 5.0 এই স্পোকেন কোর্সটাতে জয়েন করে ফেলুন। ক্যাপশনে দেখেন নাম্বার দেওয়া আছে, অথবা এই নাম্বারটাতে কল করেও এই ক্লাসের পর কল করে ইনশাল্লাহ ডিটেলসটা জানতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাই পরবর্তী জায়গায়। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? কারো কোনো সমস্যা আছে? আমার মনে হয় না। ওকে, সো আমরা এবার এই মাচ, লিটল, আ ফিউ এগুলোর ব্যবহার একটু দেখার চেষ্টা করি। আমরা সবাই কিন্তু দেখি এই ব্যবহারগুলো সবসময় আমাদের বিপদে ফেলে। আমরা বুঝতে পারি না কখন মাচ ব্যবহার করব, কখন মেনি ব্যবহার করব, কখন লেস ব্যবহার করব। এগুলো একটু দেখার চেষ্টা করি, খেয়াল করেন। এই যে মাচ এবং মেনির মধ্যে পার্থক্য, মাচ ভার্সেস মেনি, মাচ ভার্সেস মেনি, এই দুইটার মধ্যে পার্থক্য একটু খেয়াল করলে দেখবেন এই মাচ শব্দটা ব্যবহার করা হয় পরিমাণের ক্ষেত্রে। তাহলে পরিমাণ কি? পরিমাণ তো অবশ্যই আনকাউন্টেবল নাউন হয়। তাহলে মাচ আপনি ব্যবহার করবেন কার ক্ষেত্রে? আনকাউন্টেবল নাউনের আগে আপনাকে মাচ ব্যবহার করতে হবে। কার আগে? আনকাউন্টেবল নাউনের। নাউনটা কিংবা সাবজেক্টটা যদি কাউন্টেবল হয় তাহলে কিন্তু মাচ ব্যবহার করা যাবে না, কারণ মাচ দ্বারা পরিমাণ বোঝায়। কি বোঝাচ্ছে? পরিমাণ, কতটুকু সেটা। আর মেনি শব্দটা দ্বারা এটা দ্বারাও অনেক বোঝায়, এটা দ্বারাও অনেক বোঝায়, কিন্তু এই মেনি ব্যবহার করতে হয় আমাদের কি? সংখ্যার ক্ষেত্রে। এটা দ্বারা সংখ্যা বোঝায়, আর এটা ব্যবহার করতে হয় কি? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আর কোনো প্রবলেম আছে এটুকুতে আমাকে একটু বলবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার আমরা খেয়াল করেন, অনেক সময় খেয়াল করে দেখি লিটল এবং আ লিটল এর মধ্যে একটা ভেজাল লাগে, তাই না? লিটল এবং আ লিটল, লিটল এবং আ লিটল, এই দুইটার অর্থ কি একটু খেয়াল করে দেখেন। লিটল শব্দের অর্থ হচ্ছে নেই বললেই চলে। লিটল শব্দের অর্থ কি? নেই বললেই চলে। মানে এখানে এত কম পরিমাণে রয়েছে যে আপনি বলতেই পারেন যে নাই বললেই চলে, এমন একটা অবস্থা। তাহলে লিটল মানে কি? কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন? খুবই অল্প পরিমাণ, নেই বললেই চলে, এরকম অর্থে আমরা লিটল ব্যবহার করি। আর আ লিটল ব্যবহার করা হয় অল্প পরিমাণের ক্ষেত্রে, অর্থাৎ এই লিটলের থেকে যদি একটু বেশি হয় তখন আমরা আ লিটল ব্যবহার করবো। তাহলে কি বলবো আমরা? অল্প পরিমাণ। অল্প পরিমাণের ক্ষেত্রে আমরা আ লিটল ব্যবহার করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা লিটল এবং আ লিটল? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আমাকে একটু বলবেন। আর আরেকটা কথা মাথায় রাখবেন, লিটল এবং আ লিটল কিন্তু এই দুইটা কখনো কাউন্টেবল নাউনের পূর্বে বসানো যাবে না। দুইটাকে কি করতে হবে? আনকাউন্টেবল নাউনের পূর্বে বসাতে হবে। কেন? তার কারণ এই দুইটা দ্বারা পরিমাণ বোঝায়। আপনি বলতে পারেন যে আই গট লিটল মানি ইন মাই পকেট, এটা বলতে পারেন। অথবা I have little water left. I have a little water left in my bottle. এটা বলা যাবে। তাহলে a little water left, কেন? ওয়াটারের সামনে আপনি a little ব্যবহার করছেন, পরিমাণের ক্ষেত্রে আপনি a little ব্যবহার করছেন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম কে এম কবির এলাকার ভাই, ধন্যবাদ। ওকে, ক্লিয়ারলি বুঝতে পারছেন এই পর্যন্ত? আমাকে একটু বলবেন। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, অনেকেই বলেছেন। আচ্ছা, ম্যাম বলছেন যে আমাকে একটু দেখাতে। বেসিক্যালি আমি বলেছিলাম যে বই থেকে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এবং বই থেকে আমি যা যা লিখেছি তাই আমি পড়াবো এখানে। তো আমার ক্লাসে আমি যা বলছি, যেভাবে বলছি, প্রত্যেকটা জিনিস এই বইয়ে লেখা আছে। খেয়াল করে দেখেন, এই বইয়ে আমি একদম এই যে মাচ এবং আপনার মেনি, লিটল, আ লিটল, তারপরে মেনি এই যেগুলো সবগুলোর পার্থক্য সহ, উদাহরণ সহ ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি এখানে। খেয়াল করেন। সো এইটা মূলত আছে হচ্ছে আপনার 30 নাম্বার পেজে, 30 পেজ নাম্বার
30। সো বইটা সংগ্রহ করতে আপনার কি করতে হবে, রকমারি.com এ যাবেন, গ্রামালজি লিখে সার্চ দিবেন, বইটা আপনার সামনে চলে আসবে। অর্ডার করলে 2 দিনের মধ্যে আপনার বাসায় পৌঁছে যাবে, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন বইটা আপনি পেয়ে যাবেন। আর ইন্ডিয়াতেও আমরা এখন বইটা প্রোভাইড করছি, ইন্ডিয়াতেও আপনি বইটা পাবেন। ইন্ডিয়াতে কিভাবে পাবেন সেটা কিন্তু আমাদের পেজে পোস্ট করা আছে, ঠিকানাটা দেখুন, কল করুন, চলে যান, বইটা সংগ্রহ করুন। ঠিক আছে, কেমন আছেন ভাইয়া? জি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ 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 ভালো আছি। ওকে, কারো কোনো সমস্যা আছে এটুকুতে? আমরা তাহলে পরবর্তী অংশের দিকে মুভ করে ফেলি। কোনো সমস্যা না থাকলে আমরা মুভ করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, একজন বলেছেন যে লিটল এবং আ লিটল এক্সাম্পল দিলে ভালো হয়। আচ্ছা, আমি পরেরটার এক্সাম্পল দিচ্ছি, এটা যেহেতু পারি হয়ে গিয়েছে, ফিউ এবং আ ফিউ এই দুইটার এক্সাম্পল একটু দিয়ে ফেলি, ঠিক আছে? ফিউ এবং আ ফিউ এই দুইটা খেয়াল করে দেখেন। এখানেই শুধুমাত্র এইটা হবে ফিউ। ফিউ অর্থ নেই বললেই চলে, কিন্তু ফিউ ব্যবহার করা সংখ্যার ক্ষেত্রে। মাথায় রাখেন, ফিউ দ্বারা কোনো সংখ্যা বোঝায়, আর আ ফিউ ব্যবহার করা হয় অল্প পরিমাণে আছে কিংবা অল্প সংখ্যায় আছে, পরিমাণ না, অল্প সংখ্যক, অল্প সংখ্যক কিংবা কম সংখ্যক এরকম বলার ক্ষেত্রে। তাহলে আ ফিউ মানে অল্প সংখ্যক, আর ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে। আমরা এই দুইটা ব্যবহার করতে পারি আনকাউন্টেবল নয়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কারণ এই দুইটা দ্বারা কি বোঝায়? সংখ্যা। যেহেতু আনকাউন্টেবল নাউনকে আমরা গণনা করতে পারি না, এই কারণে কাউন্টেবল নাউনের ক্ষেত্রেই ফিউ কিংবা আ ফিউ ব্যবহার করতে হবে। আপনারা বলেছেন যে একটু উদাহরণ দিতে, আমি একটু উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করে দেখেন, ঠিক আছে? ইউ হ্যাভ ফিউ মেসেজেস, ইউ হ্যাভ আ ফিউ মেসেজ লেফট ইন ইউর অ্যাকাউন্ট। খেয়াল করে দেখেন, আমরা অনেক সময় মেসেজ কিনি না, টাকা দিয়ে 5 টাকা 100 মেসেজ, 200 500 মেসেজ এরকম আগে কিনতাম আমরা, ঠিক আছে? তাহলে ফিউ দিয়ে বলতে পারি যে ইউ হ্যাভ ফিউ মেসেজ লেফট। এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। দুইটা কিন্তু একই সেন্টেন্সে ব্যবহার করা যায়, কোনো সমস্যা নাই, দুইটাই একই মিনিংয়ে ব্যবহার করতে পারবেন, শুধু পরিমাণটা একটু তারতম্য হবে। যেমন এই ফিউ দ্বারা কি নেই বললেই চলে, এত পরিমাণ, এত কম পরিমাণে আছে যে আপনি বলছেন একদমই নাই বললেই চলে, অর্থাৎ 500-র মধ্যে হয়তো 2টা বা 3টা আছে এরকম। আর আ ফিউ দ্বারা আপনি বলতে পারেন যে ইউ হ্যাভ আ ফিউ মেসেজেস, এস হবে, left, you have a few messages left। খেয়াল করেন, a few ব্যবহার করেছি আমরা, এটা দ্বারাও কিন্তু সংখ্যা বোঝায়, তবে এটার থেকে একটু বেশি পরিমাণে আছে সেই ক্ষেত্রে। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? have a few টাকা না, টাকার ক্ষেত্রে আপনি ফিউ ব্যবহার করতে পারবেন না। টাকাটা আনকাউন্টেবল নাউন, টাকাটা যদিও গণনা করা যায়, বাট তারপরেও টাকাটাকে আনকাউন্টেবল নাউন ধরা হয়, ঠিক আছে? আমরা বলি না যে আই হ্যাভ মেনি মানি, আমরা বলি আই হ্যাভ মাচ মানি, I have enough money এরকম, ঠিক আছে? মাছ ব্যবহার করি আমরা সেক্ষেত্রে। স্যার বুকটার প্রাইস কত? রকমারি.com এ আপনি 387 টাকাতে বইটা কিনতে পারবেন এবং একদম 2 দিনের মধ্যে বাসায় চলে যাবেন ইনশাআল্লাহ। বইটা কিনুন, আপনি রিগ্রেট করবেন না। আর বইটা কিনে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, ট্রাস্ট মি, আপনার গ্রামারের ভীতি দূর হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা ফিউ আ ফিউ এই জায়গাটা বুঝতে পারলাম। এবার আমরা চলে যাব অ্যাডজেক্টিভ অফ নাম্বারে। কিসে? অ্যাডজেক্টিভ অফ নাম্বারে। খেয়াল করে দেখেন, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলতে কাকে বোঝায়? যে অ্যাডজেক্টিভ গুলো দ্বারা সংখ্যা বোঝায়। কি বোঝাচ্ছে? সংখ্যা বোঝায়, এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাহলে এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় কি? একটাকে বলা হয় ডেফিনিট নাম্বার, এবং আর একটিকে বলা হয় ইনডেফিনিট নাম্বার। খুবই সিম্পল ব্যাখ্যা, খুবই সিম্পল ব্যাখ্যা। ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যা, আর ইনডেফিনিট নাম্বার মানে হচ্ছে অনির্দিষ্ট সংখ্যা, যেটার কোনো নির্দিষ্ট কিছু থাকবে না, এরকম। তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারকে আমরা কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে। আমি এখানে শর্ট করে উদাহরণ দিলে আপনি বুঝে যাবেন আমার মনে হয়। ডেফিনিট নাম্বার কি? আপনি বলছেন যে আমার হাতে 10 জন মানুষ আছে, আমার পিছনে 10 জন মানুষ আছে দাঁড়িয়ে। আপনি বলছেন যে আমার বাসায় 3টা গাড়ি আছে,
এই যে 3 শব্দটা ব্যবহার করলেন। আপনি বললেন যে আমার 10 বিঘা জমি আছে, এই যে 10 শব্দটা ব্যবহার করলেন। এই সংখ্যাগুলো একদম নির্দিষ্ট, আপনি উচ্চারণ করে বলছেন 10 মানে 10ই, এটা একটা নির্দিষ্ট সংখ্যা। কিন্তু আপনি যখন বলছেন আমার বাড়িতে অনেকগুলো গাড়ি আছে, অনেকগুলো মানে কয়টা? আমরা বলতে এই প্রশ্ন উঠতেই পারে 4টা 5টা 6টা নাকি 10টা। অনেকগুলো কিন্তু অনির্দিষ্ট। আমরা যদি বলি যে আমার বাসায় কিছু পরিমাণ টাকা আছে, আমার বাসায় কিছু টাকা আছে, কিছু টাকা এটা কিন্তু অনির্দিষ্ট। যদিও কিছু শব্দটা সাম মানি, সাম টাকার ক্ষেত্রে এই জিনিসটা আনকাউন্টেবল হয়ে যায়, আমরা এটা ব্যবহার করতে পারি না। আপনি বলতে পারেন যে আমার বাসায় কিছু মানুষ আছে, কয়েকজন মানুষ আপনি বলছেন না, তাহলে এগুলোকে বলা হয় অনির্দিষ্ট কিংবা ইনডেফিনিট। তাহলে আপনি ডেফিনিট ক্ষেত্রে কি ব্যবহার করতে পারেন? যে কোনো নাম্বার, 10 হতে পারে, 100 হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, এনি নাম্বার। ওকে, কিন্তু ইনডেফিনিটের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন কি? মেনি, নো, তারপরে হচ্ছে নান। ঠিক আছে, একজনও নয়, এরকম। তাহলে মেনি, নো, নান। আবার ইনডেফিনিটের ক্ষেত্রে আরো কি নাম্বার ব্যবহার করতে পারি? ফিউ, এটাও কিন্তু একটা নাম্বার বোঝায়। আ ফিউ, এটাও কিন্তু নাম্বার বোঝায়। খেয়াল করে দেখেন, এগুলোকে বলা হচ্ছে ইনডেফিনিট নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? কনসেপ্ট ক্লিয়ার? আমাকে একটু বলতে হবে। ওকে স্যার, ভার্বের ক্লাস কবে? এই টপিকের পরই ভার্বের ক্লাস পাবেন, এই টপিকের পরই ভার্বের ক্লাসটা একদম ধামাকা হবে, ট্রাস্ট মি। কারণ ভার্বটা আমি এত পড়িয়ে মজা পাই এবং স্টুডেন্টরা পড়েও মজা পায়। আমার নিজের পার্সোনালি পড়াতেও ভালো লাগে, স্টুডেন্টরাও খুব মজা পায়। সো 33 থেকে 35টার মতো ভার্ব আমি পড়াই ওই টপিকটাতে, এবং 3-4টা ক্লাস লাগে। সো আগামী ক্লাসে আমি আশা করছি, আগামী ক্লাস না, কারণ আজকের ক্লাস আমি অ্যাডজেক্টিভ শেষ করতে পারবো না। সো আগামী টপিকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি অ্যাডজেক্টিভ শেষ করে ভার্বের দিকে মুভ করাবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ও অ্যাডজেক্টিভ তো শেষ, হ্যাঁ, আর 2টা বাকি আছে। ঠিক আছে, 2টা ব্যাখ্যা। খেয়াল করেন, তাহলে ইনডিফিনিট আমরা বুঝে ফেললাম। আমার মনে হয় না ইনডিফিনিট নিয়ে আপনার কোনো প্রবলেম আছে বা প্রশ্ন আছে, থাকার কথা। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, সবাই বলছেন ক্লিয়ার, অনেক ধন্যবাদ। আমরা এবার চলে যাই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কিসে? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। একটু খেয়াল করে দেখেন, এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা বেসিক্যালি পসেসিভ প্রোনাউনের সাথে একটু কানেক্টেড। খেয়াল করে দেখেন, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ এর সাথে আপনি একদম সম্পৃক্ততা খুঁজে পাবেন কার? পসেসিভ প্রোনাউন আছে না, এই পসেসিভ প্রোনাউন আমরা বলি হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এই পসেসিভ অ্যাডজেক্টিভকেই বলি আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই দুইটা মূলত একই জিনিস, একই কনসেপ্ট। খেয়াল করে দেখেন, পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেই পসেসিভ প্রোনাউনগুলো একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তাদেরকে আমরা বলছি পসেসিভ অ্যাডজেক্টিভ কিংবা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, আমরা অনেক সময় বলি না যে প্রোনোমিনাল কিংবা পসেসিভ দ্বারা কি বোঝায়? মালিকানা বোঝায়। আমার, তার, আমার বাবার, আমার মায়ের, করিমের, রহিমের। ঠিক আছে, এই যে অধীনে থাকা, অধীনস্থ হওয়া, বিলঙ্গিংস কিংবা মালিকানা, এটাকেই বলা হয় প্রোনোমিনাল কিংবা পসেসিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখেন, যেমন আমরা বলি না হার পেন, হার হাজব্যান্ড, হার পেন, হার হাজব্যান্ড। অথবা আমরা বলছি কি দেয়ার ফলস। ঠিক আছে, দেয়ার ফলস। খেয়াল করে দেখেন, হার পেন। এবার একটু চিন্তা করেন তো, এই যে হার শব্দটা দ্বারা এই কলমের মালিকানা বোঝাচ্ছে না? কলমটা কার? তার। হার শব্দটা দ্বারা হাজবেন্ডের মালিকানা বোঝাচ্ছে না? এটা শুনতে একটু অদ্ভুত লাগে না? হাজবেন্ডের মালিকানা, বাপরে বাপ। তাহলে একটু খেয়াল করে দেখেন, তাহলে এই যে হাজবেন্ডের মালিকানা বোঝাচ্ছে হার শব্দটা দ্বারা, দেয়ার শব্দ দ্বারা ফল্টের মালিকানা বোঝাচ্ছে, যে ফল্টের মালিক কে? তারা, তাদের ফল্ট হচ্ছে এটা। তাহলে এই যখন মালিকানা বোঝাবে কোনো শব্দ দ্বারা, এবং একটা নাউন বা প্রোনাউনের সামনে বসে, সেটা নাউন বা প্রোনাউন হতে পারে, কোনো সমস্যা নাই। হার, 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 দেয়ার, এগুলোকে আমরা জানি পসেসিভ প্রোনাউন হিসেবে, কিন্তু এক্ষেত্রে এরা একটা অ্যাডজেক্টিভ আকারে কাজ করেছে। কিভাবে? খেয়াল করেন, কারণ এরা বসেছে কার আগে? একটা নাউনের আগে। নাউনের আগে বসে তার মালিকানা বুঝিয়েছে, তাকে কি করেছে? মডিফাই করেছে।
তাকে প্রভাবিত করেছে, এই কারণে এটাকে আমরা প্রোনাউন বলতে পারবো না, এখানে আমরা এটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলছি। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? মাহিদুল ইসলাম মাজেদ ভাই বুঝছেন কিনা আমাকে একটু বলেন। আপনি পার্সোনালি বলেছেন যে এইটা একটু ভালো করে বোঝান, একটু আমাকে বলবেন। কি কয়েকজন দেখে হাসতেছে, কি কি বলছি যে যে তার মানে হাজবেন্ডের মালিক হচ্ছে সে, এরকম এইটার কারণে হাসতেছেন? আচ্ছা সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। এটা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে কিনা? তার মানে যে পসেসিভ অ্যাডজেক্টিভ গুলোকে আমরা বলছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? হাজব্যান্ড কখনো হয় না, হাজব্যান্ড এরকম উচ্চারণ হয় না। ঠিক আছে, উচ্চারণের কিছু নিয়ম আছে, খেয়াল করে দেখবেন। কিছু সাইলেন্ট লেটার আছে, তারপর অ্যাসিমিলেশন আছে, অ্যাসিমিলেশন ফলো করে কিছু উচ্চারণ করতে হয়। এরপর খেয়াল করে দেখবেন অ্যাসপাইরেটেড কিছু সাউন্ড আছে। আমাদের মোটামুটি মৌলিক সাউন্ড যদি আমরা বলি তাহলে 3 থেকে 4টা, আর সব মিলায় 5টার মতো অ্যাসপাইরেটেড সাউন্ড আছে। এই সবকিছু মিলিয়ে যদি ধরি তাহলে আপনার উচ্চারণের অনেকগুলো নিয়ম আমরা ফলো করে চলতে পারি। ঠিক আছে, যদিও আমাদের এগুলো ফলো করে চলা উচিত, কথার মধ্যে একটা মাধুর্য চলে আসে, কিন্তু আমরা শিক্ষকরা নিজেরাও এতগুলো রুলস মনে করে মেনটেন করে কথা বলতে পারি না, কারণ আমরা তো নেটিভ না। আমরা বাংলায় সুন্দর করে কথা বলতে পারবো, কিন্তু ইংরেজিতে একদম নেটিভদের মতো করে হুবহু কথা বলা একটু মুশকিল, তবে আমরা কাছাকাছি কথা বলতে পারি। বাংলাদেশে অনেক ব্যক্তি আছেন এরকম, দেখেছি আমি। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আচ্ছা, শেষে আমি একটু বলে নিই আপনাদেরকে যে আমাদের যে কোর্সটা রয়েছে, আপনারা যারা স্পোকেন শিখতে চান একদমই শুরু থেকে কিচ্ছু জানেন না, কোথা থেকে শুরু করবেন জানেন না, আপনি গাইডলাইন পাচ্ছেন না, একদম শুরু থেকে যদি স্পোকেন শিখতে চান, অনার্গল ইংলিশ 5.0 নামের আমাদের একটা কোর্স লঞ্চ হয়েছে, যেটা লাস্ট ডেট ছিল 15 তারিখ পর্যন্ত। এইটার আমরা সময় বর্ধিত করেছি, সময়টাকে বর্ধিত করেছি। আজকে লাস্ট ডেট ছিল, কিন্তু সময়টা বর্ধিত করেছি। অনেকে রিকোয়েস্ট করেছিল যে ভাই 20 তারিখ পর্যন্ত ভর্তির সময়টা রাখেন, এই জন্য আমরা বর্ধিত করে দিয়েছি। সো আপনি 20 সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ, উইদাউট এনি হেজিটেশন। ভর্তির জন্য আপনাকে কি করতে হবে? এই যে 07980490255 এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন। আর কোর্সটাতে আসেন ইনশাআল্লাহ, আমি এবং মিম দুইজনে একসাথে আছি আমরা কোর্সটাতে। আপনাদের স্পোকেন ইংলিশে ধরে ইনশাআল্লাহ যত ভাবে আপনাদের কাছ থেকে বের করে নেওয়া যায়, শেখানো যায়, আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ জাহিদ হাসান ভাই, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা আগামী ক্লাসে ভার্ব পড়বো। ভার্বের বিশাল কিছু থিওরি আছে, ভার্ব সম্পর্কে কিছু ইন্টারেস্ট আপনাদেরকে আগেই আমি দিয়ে দেই, ঠিক আছে, যাতে করে আগামী ক্লাস আপনারা মিস না করেন। ঠিক আছে, ভার্বের কিছু থিওরি আছে, নাম শুনে আপনারা হয়তো আটকে উঠতে পারেন। ফ্যামিলি থিওরি নাম আছে, কি আছে? ফ্যামিলি থিওরি। এরপর আছে কি, আপনি খেয়াল করে দেখবেন, এরপর আছে হচ্ছে আপনার আমি যেটাকে বেসিক্যালি বলি হচ্ছে প্যারেন্টস থিওরি। এই প্যারেন্টস দিয়ে কিছু জিনিস বোঝানো যায়। প্যারেন্টস থিওরি খুবই মজার একটা জিনিস, আমরা এই প্যারেন্টস দিয়ে বুঝতে পারি। এরপর আছে সতীন থিওরি। এবার জানি যে কিছু মানুষ আবার হাসবে, আবার অট্টহাসি হেসে উঠবে। হাসেন, কোনো সমস্যা নাই, অনলাইন ক্লাস আমি দেখতে পাচ্ছি না, আপনারাও ক্লাসে নাই, ইচ্ছা মতো হাসেন, কোনো প্রবলেম নাই। তবে আমরা হাসতে হাসতে শিখবো, এটাই একটা ক্লাসের বৈশিষ্ট্য হওয়া উচিত। হাসবেন, মজা করবেন, লাইক একদম পুরো চার্মিং একটা মোমেন্ট নিয়ে ক্লাসটা শেষ করে তারপর শিখবেন ইনশাল্লাহ। কখন শিখবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। সো এইরকম কিছু থিওরি আছে পুরো ভার্বের চ্যাপ্টার জুড়ে, সতীন থিওরি, প্যারেন্টস থিওরি এন্ড ফ্যামিলি থিওরির মাধ্যমে, গল্পের মাধ্যমে পুরো 35টার মতো ভার্ব আমরা শেষ করে দিব। আপনারা যদি চান আমি নামগুলো একবার বলতে পারি। ঠিক আছে, কতগুলো ভার্ব আছে বইয়ের মধ্যে, আপনারা চাইলে আমি নামগুলো বলতে পারি। কতগুলো ভার্ব আছে যেগুলো আমরা আগামী ক্লাস থেকে সলভ করব, তাহলে আপনারা ক্লাসগুলো মিস করবেন না একটাও। ঠিক আছে, আমি একটু মুখে মুখে বলি, নামগুলো মনে রাখা অনেক কষ্টকর। আমি অনেকগুলো ক্লাসে অলরেডি বলে ফেলেছিলাম নামগুলো, অনেকে হয়তো শুনেছে আমার মুখে, আবার বলছি যারা নতুন আজকে ক্লাসে বা যারা ক্লাস করে অভ্যস্ত নন তাদের জন্য। ঠিক আছে, তো নামগুলোই শুনেন, দেখেন আপনার কাছে কনফিউজিং লাগবে, ভিতরের তথ্যগুলো তো আরো বেশি কনফিউজিং। তবে আমার ক্লাস করবেন, লিমন স্যারের ক্লাস করবেন, ট্রাস্ট মি, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্য গ্রামার। ওকে, আমি গুলিয়ে খাওয়াই দেবো ইনশাআল্লাহ, শরবত বানায়। ওকে, সো ভার্ব কিছু আছে কি কি
আমরা সবগুলো ভার্বের নাম একবার শুনি, খেয়াল করেন। প্রথমে রয়েছে ভার্বকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হচ্ছে স্টেটিক ভার্ব, আরেকটাকে বলা হচ্ছে ডাইনামিক ভার্ব। এরপর ভার্বটাকে আরো দুই ভাগে ভাগ করা যায়, বলা হচ্ছে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। ভার্বটাকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলা হচ্ছে ফাইনিট ভার্ব আর একটাকে বলা হচ্ছে নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় প্রিন্সিপাল আর একটাকে বলা হয় অক্সিলিয়ারি। প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব আর একটাকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় প্রাইমারি অক্সিলিয়ারি আর একটাকে বলা হয় মডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারিকে তিন ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় ভার্ব টু বি, ভার্ব টু ডু এন্ড ভার্ব টু হ্যাভ। এন্ড এরপর মডাল অক্সিলিয়ারিকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় পিওর মডাল আর একটাকে বলা হয় সেমি মডাল। নন ফাইনিট ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় জিরান্ট, একটাকে বলা হয় ইনফিনিটিভ আর একটাকে বলা হয় পার্টিসিপল। জিরানকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় কি, একটাকে নাউন জিরান বলা হয়, আর একটাকে নাউন জিরান বলা হয়, আরেক সম্ভবত ভার্বাল জিরান্ট আছে। যাই হোক, নাউন জিরান, ভার্বাল জিরান্ট এবং আরেক প্রকার জিরান্ট আছে, তিন প্রকার। এবার আছে ইনফিনিটিভ। ইনফিনিটিভের তিনটা প্রকার ভেদ রয়েছে, একটাকে বলা হয় টু ইনফিনিটিভ, একটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ আর একটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। এবার আমাদের আরো এক প্রকার ভেদ রয়েছে পার্টিসিপল। এটা তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড ফিউচার পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা পার্টিসিপল রয়েছে। এছাড়া আমাদের আরো 8 থেকে 9 প্রকার ভার্ব রয়েছে, যেরকম আমরা বলতে পারি ফ্যাক্টিটিভ ভার্ব, তারপরে হচ্ছে পজিটিভ ভার্ব, তারপরে হচ্ছে কগনেট ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রিসিপ্রোকাল ভার্ব, তারপর হচ্ছে নোশনাল ভার্ব, এরপর হচ্ছে আপনার কোয়াজি প্যাসিভ ভার্ব। ভার্বের অভাব নাই, নামগুলোই আমার বলতে 3 থেকে 4 মিনিট লাগছে। এবার বলেন এর ভিতরে যে তথ্যগুলো আছে আপনার মনে রাখতে, মনে করতে কিংবা মাথায় রাখতে কতটা কষ্ট হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নাই, আমি যে থিওরিগুলো বলেছি এগুলো দিয়ে গল্পের মতো করে পুরো ভার্বটা আপনি পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কি শুনলাম, মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ, মাথার উপর দিয়ে যাওয়ার মতো জিনিস। তো আমরা যেটা করব, প্রত্যেকটা ভার্ব ধরে ধরে শিখবো, বুঝবো, ছোট ছোট গল্প ব্যবহার করব, নিজেদের এক্সাম্পল ব্যবহার করব। ট্রাস্ট মি, আপনি ভার্বটা শেষ করে আমাকে থ্যাংক ইউ দেবেন এবং বলবেন যে ভার্বের বেস্ট ক্লাস আমি করেছি। আগামী ক্লাসে থাকতে হবে, ক্লাস মিস দেওয়া যাবে না। এবং অবশ্যই অবশ্যই আমাদের লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন, আমাদের কোর্সটাতে আসেন এবং আমার ক্লাসটা যারা করছেন তারা কষ্ট করে বইটা একটু কালেক্ট করে নেন, কারণ এখানে আমি মোটামুটি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাজারের সব থেকে সহজ ভাষায় লেখা বইটা। ঠিক আছে, সো আপনারা একটু পড়ে দেখেন, পারলে আমার এখানে পেজে লিঙ্ক দেওয়া আছে পড়ার। আমার ইনবক্সে চাইলেও কিন্তু পড়ার একটা সুযোগ দিতে পারি আমি। সো ইনবক্সে চাইতে পারেন, আমি আপনাকে দিয়ে দিব পিডিএফটা, কিছু অংশ পড়ে তারপর বইটা অর্ডার করতে পারবেন। বইটা রকমারি.com-এ পাবেন 387 টাকা কিংবা 87 টাকা যেটাকে বলি আমরা, 387 টাকায় পাচ্ছেন। 2 দিনের মধ্যে অর্ডার করলে 2 দিনের মধ্যে বাসায় পৌঁছে যাবে। শাকিল শিকদার বলেছেন, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ ড্রিঙ্ক সাম ওয়াটার। ওকে, I will. You don't have to worry about that. By the way, thanks for the compliment. Oh, sorry, it's the suggestion, right? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি, আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে খুব সুন্দর এবং সাবলীল গোছানো একটা ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আর আপনারা একটু জেনে রাখেন যে ইংলিশ বাজ এবং 1 মিনিট ইংলিশ উইথ মিম, এই দুইটা প্ল্যাটফর্ম মিলে মিক্স হয়ে একদম আমরা একটা প্ল্যাটফর্মে রূপান্তর করছি, which is called কি, লিঙ্গুয়াল একাডেমি। এখন থেকে ইংলিশ বাজের নামও পরিবর্তন হয়ে যাবে লিঙ্গুয়াল একাডেমি। 1 মিনিট ইংলিশ উইথ মিম এইটাও পরিবর্তিত হয়ে যাবে লিঙ্গুয়াল একাডেমি। এবং আমরা দুইজন এই দুইটা প্ল্যাটফর্মকে মিক্স করে একটা প্ল্যাটফর্মে দুইজনই কাজ করব। আমি থাকবো এখানে ফাউন্ডার এবং ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ এমডি হিসেবে, আর মিম থাকছেন ফাউন্ডার এবং সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, শিখ হয়ে যাবো না, টেনশন নিয়ে না। হ্যাঁ, কালকে ক্লাস হবে ইনশাআল্লাহ, আশা করছি ক্লাস হবে, সবাই ক্লাসে থাকবেন। ঠিক আছে, তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।